আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরি নতুন আরেকটি পাতায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে আমার সাথে থেকেই এনজয় করবেন। তো সকাল সকালেই সবাইকে একরাশ সাদা গোলাপের শুভেচ্ছা দিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বাহিরে মাশাআল্লাহ এত সুন্দর রোদ উঠেছে, খুব সুন্দর লাগছে বাহিরটা। কিন্তু যদিও রোদ, তারপরেও আসলে ঠান্ডার পরিমাণটা এত বেশি যে স্নো আসলে গলে শেষ হতে পারছে না। তো আমি আমার আব্বুর কাছে রেখে নিচে চলে আসলাম আজকে নাস্তাটা রেডি করে নেওয়ার জন্য। তো গতকাল রাতে আসলে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সারা রাত ভিজে একেবারেই বড় বড় হয়ে আছে ডালগুলো ফুলে। তো এখানে আমি 4টা ডিম একটু স্ক্র্যাম্বল করে নিব ভালো করে, সুন্দর করে। আমি ডালটা যখন রান্না করব ডালটার মধ্যে স্ক্র্যাম্বল এগটাও দিয়ে দিব, তাতে করে ডালটা খেতেও ভালো লাগে, খুব মজা হয়। তো এই তো ডিমগুলো স্ক্র্যাম্বল করে উঠিয়ে সেই প্যানটার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছি, ফোড়নটা তৈরি করে নিচ্ছি। তারপর ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার পরে এখানে একটু পানি দিয়ে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর একটু আদা বাটা, একটু রসুন বাটা, সব কিছু দিয়ে ভালো করে মশলাটা আমি এখন ভুনা করে নেব। তো মশলাটা থেকে যখন এইভাবে তেল ছেড়ে দিয়েছে, একেবারে মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, মশলা থেকে কাঁচা গন্ধটাও সরে গিয়েছে, এই পর্যায়ে আমি ডালগুলো আগে দিয়ে দিব। যেহেতু ডালটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, আলুটা আসলে সিদ্ধ হতে এত বেশি সময় লাগবে না, তো ডালটা আগে দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আস্তে আস্তে ডালটা হতে থাক। এই তো মাঝে মাঝে আমি একটু নেড়ে চেড়ে উপর নিচ করে দিচ্ছি আর চেক করে নিচ্ছি ডালটাতে আসলে কোনো ঝোলের প্রয়োজন আছে কি না, কারণ আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ডালটাকে আগে ভালো করে কষিয়ে নিব, ডালটা যাতে একেবারে সিদ্ধ হয়ে যায়। কারণ আলুটা ইউএসের আলু আসলে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খুব বেশি সময় আসলে লাগে না। তো ডালটা যখন আমার মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আমি আমার নিজের মতো করেই আসলে তরকারিটা তৈরি করে নিচ্ছি, আমার যেরকম পছন্দ। অনেকে হয়তো শুধু ডালটা পছন্দ করে, অনেকে শুধু আলু তরকারি পছন্দ করে, আমি আসলে দুটো একসাথে দিয়ে দিয়েছি। আর এই তো ঝোল দিয়ে আমি এখানে স্ক্র্যাম্বল করে রাখা এগটাও দিয়ে দিলাম। তো এখন আসলে পানিটা একটু টেনে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই পাশ থেকে চুলায় আমি পরোটা ভেজে নিচ্ছি, হাতে তৈরি করা। তো হাতে তৈরি করা পরোটাগুলো আসলে ঘি দিয়ে ভাজলেই বেশি ভালো লাগে। তো এই তো আমার আম্মুর নিজের হাতে তৈরি করা ঘি, খুব বেশি দেওয়ার প্রয়োজন হয় না, অল্প একটু দিলে আসলে এত সুন্দর স্মেল তৈরি হয় পরোটাটার মধ্যে। পরোটাটা আর সফটও হয় অনেক বেশি, তো খুবই ভালো লাগে খেতে। তো আমার ডালটাও ওদিক থেকে হয়ে গিয়েছে। তো এই তো আমি পরোটাগুলো এক এক করে ভেজে নিচ্ছি, সাথে আমি ডিমও ভেজে নিয়েছি আলাদা করে নাস্তা খাওয়ার জন্য। এই তো একেবারে সব কিছু তৈরি। তো পরোটাগুলো এক এক করে ভাজছি, আর এখানে একটা বাটিতে আমি আসলে নিয়ে নিয়েছি কিছুটা ডাল, পুরোটা তো আর খাওয়া যাবে না। তো এই তো যখন ভাজা হয়ে গিয়েছে সবাই মিলে একসাথে বসে পড়লাম আজকের ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। তো আমি আমার পছন্দ মতো কিছুটা ডাল তরকারি নিয়ে নিচ্ছি।
আর পরোটা ডিম সব কিছু নিয়ে একবারে বসে পড়লাম ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। সাথে আমার আব্বু সবাই মিলে একসাথে বসে পড়লাম নাস্তা করে নেওয়ার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন পরোটাটা আসলে কতটা সফট হয়েছে আর এত মজা হয়েছে পরোটাটা। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। ডাল তরকারিটা দিয়ে পরোটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো পাশে বসে আছে আমার আব্বা। তো আমি ওকে একটা চেয়ারে একটা খেলনা দিয়ে বসে রেখেছি যাতে করে বিরক্ত না করে। তো আমার আব্বা খেলতে থাকুক আর আমি আমার ব্রেকফাস্টটা এনজয় করতে থাকি। তো সকালবেলা আসলে আমাদের বাসায় সবসময় একটু হেভি নাস্তা খাওয়া হয়, যেহেতু সারা রাত আমাদের খাওয়া হয় না। একটা ব্রেকফাস্ট মানে ব্রেকের পর ফার্স্টটা ব্রেক করা সকালবেলা। তো এই তো আমি নাস্তা করে নিচ্ছি আর আমার আব্বা সাথে সুন্দর করে বসে বসে খেলাধুলা করছে। Maşallah, maşallah. Maşallah, maşallah. Cucu. Cucu, cucu. Cucu, cucu, cucu. তারপর নিচে চলে আসলাম আজকে রান্না বান্না করে নেওয়ার জন্য, যেহেতু আজকে ছুটির দিন রান্না করা লাগবে। তো এখানে আম্মু ইলিশ মাছ নামিয়ে নিয়েছে। তো ইলিশ মাছটা আসলে ফ্রোজেন, আস্তই নিয়ে এসেছে, কাটেনি। আমার আসলে আস্ত মাছ দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আম্মু যখন নামিয়ে নিয়েছে তো আমি দেখছিলাম। তো আম্মু ইলিশ মাছটা কাটতে থাকুক, আর এই পাশ থেকে আমি রান্না করার জন্য যেসব সবজির দরকার হয় সেই সবজিগুলো সুন্দর করে কেটে নিব। আসলে দুজন মিলে কাজ করলে কাজটা তাড়াতাড়িও হয় আর একজনের প্রতি অনেকটা চাপও পড়ে না। তো আমি এখানে আলু টুকরো করে কেটে নিচ্ছিলাম। আসলে শীতকালে টমেটো আলুর তরকারি মাছ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি আম্মুকে বলেছিলাম যে আম্মু আলু টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করে দিতে। তো আম্মু বলছিল ঠিক আছে। তো আম্মু মাছগুলো কেটে নিতে নিতে আমি এই পাশ থেকে আলুটা কেটে নিচ্ছি। আসলে কাটাকাটিটা এক একজনের কাছে এক এক রকম, যার যেরকম পছন্দ সেরকম করে কেটে নেওয়া। তো আমি আমাদের বাসায় যেভাবে কাটা হয় সেভাবে আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। আর এই পাশ থেকে আমি কাঁচকলা কেটে সুন্দর করে হলুদ দিয়ে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। হলুদের পানিতে ভিজিয়ে রাখলে কাঁচকলাটা আসলে আর কালো হয়ে যায় না, যেহেতু কাঁচকলার মধ্যে অনেক বেশি আয়রন থাকে, তাই কালো হয়ে যায় অনেক দ্রুত কাটার পর। এই পাশ থেকে আম্মুর মাছ কাটাটাও হয়ে গিয়েছে, তাই আমি ভাজতে বসিয়ে দিলাম। এক এক করে একটা করে এখন তরকারিগুলো রান্না করে ফেলা হবে। তো প্রথমেই ইলিশ মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো খুব বেশি ভাজা লাগবে না, যেহেতু তরকারি দিয়ে রান্না করা হবে। আর এপাশ থেকে কাঁচা কলাটাও আসলে কষানোর জন্য বসিয়ে দেওয়া হয়েছে। তো তরকারিটা যখন কষে আসবে তখন গরম ইলিশ মাছগুলো এটার মধ্যে দিয়ে দিলেই হবে। সব কিছু একসাথেই রান্না করা। আর মাছটা বাহিরে ভাজা, যেহেতু মাছ থেকে আসলে তেল উঠে, একটা তেল চিটচিটে হয়ে যায় ঘরে। যদিও বাহিরে অনেক বেশি ঠান্ডা, তারপরেও বাহির থেকে চেষ্টা করি মাছটা ভেজে নিয়ে আসার জন্য, তাতে করে বাসাটা অনেক ক্লিন থাকে। তো আমাদের ইলিশ মাছ তরকারিটা হতে হতে আমি এই পাশ থেকে অন্য মাছটাও সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আমাদের বাসায় আসলে সব সময় সব মাছ ভেজেই রান্না করা হয়। তো যেই কথা সেই কাজ, মাছ ভাজতে ভাজতে এই পাশ থেকে আলু তরকারির জন্য আলুটাও আমি ভেজে নিচ্ছি। কিছুটা হলুদ লবণ দিয়ে আর রসুন বাটা দিয়ে আমি আলুটা একেবারে ভাজা ভাজা করে নিব। এখানে আমি কোনো ধরনের পানি ইউজ করিনি এখনও, জাস্ট গুঁড়ো মশলা লবণ দিয়েই আলুটা একটু আমি ভাজা ভাজা করে নিব, তাতে করে তরকারিটা খেতে আসলে অনেক বেশি ভালো হয়। পানি দিয়ে দিলে, যেহেতু এখানকার আলুগুলো অনেক বেশি নরম, পানি দিয়ে দিলে একটু নরম নরম হয়ে যায়। তো এই তো এখানে এক এক করে আম্মু গুঁড়ো মশলাগুলো দিচ্ছে, অ্যাড করে দিচ্ছে। আলুটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছে, আর সাথে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আম্মু এক একটা মশলা অ্যাড করছে আর আমি নেড়ে দিচ্ছি। আসলে বাঙালি
তরকারিগুলো আমি খুব বেশি ভালো পারি না রান্না করতে। তো আমার আম্মুর হেল্প লাগে আমার সবসময়ই। তারপর আলুটা কষানোর পর ঝোল দিয়ে দেয়া হচ্ছে টুকরো করে রাখা টমেটো। যেহেতু আলু টমেটোর তরকারি, টমেটো তো লাগবেই। তো টমেটোটা পরেই দেওয়া হয়েছে। টমেটো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আসলে পানির মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। তারপর একেবারেই সুন্দর করে টমেটোগুলো দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি তরকারিটা ফুটে ওঠার জন্য। তো তরকারিটা এখানে সুন্দর করে ফুটে উঠেছে। এখন এক এক করে মাছগুলো অ্যাড করে দিব। যেহেতু মাছগুলো ভাজাই খুব বেশি একটা সময় লাগবে না। তো তরকারিটা ফুটে আসলেই মাছটা দিলে মাছটা খেতে ভালো হয়, তা না হলে একেবারে নরম নরম হয়ে যায়। আমাদের বাসায় আসলে আমরা একটু শক্ত করে মাছটা খেতে পছন্দ করি, ভাজাটা একটু ডিপ করে ভেজে নিই আমি। তো এই তো দিয়ে দেওয়া হলো আমাদের সবগুলো মাছগুলো। তারপর আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এখানে সকালবেলা আসলে কাপড় ধুতে দিয়েছিলাম। তো কাপড়গুলো আসলে ওয়াশিং মেশিন থেকে বের করা হয়নি, কাপড় ধুয়ে আছে। তাই ভাবলাম যে তরকারি হতে হতে এখানে কাপড়গুলোকেও একটু ড্রায়ারে দিয়ে দেই। তো আমাদের কাজ হতে হতে এখান থেকে কাপড়গুলো শুকিয়ে যাবে, তারপর ভাঁজ করে নেওয়া যাবে। তো শীতকালে আসলে এত বেশি কাপড় জমে, যেহেতু এক্সট্রা কাপড় ইউজ করা লাগে, তো অনেক বেশি কাপড় হয়ে যায়। তো ছুটির দিনগুলো আসলে ছুটি থাকে না, এটা সেটা করতে করতে আসলে সময় যে কীভাবে চলে যায়, ছুটির দিনগুলো যেন দৌড়ে দৌড়ে জীবন থেকে চলে যায়। আর সব সময় চিন্তা করি আমি যে আচ্ছা ছুটির দিনে এটা করব সেটা করব, কিন্তু দেখা যায় আর কিছুই করা হয় না। জমিয়ে রাখা যত কাজ থাকে সব কাজগুলো সেরে নেওয়া হয়। এটাই আসলে আমাদের ইউএসের লাইফ। যেদিন কাজ থাকে তো কাজ না থাকলে এই তো ঘরের যত কাজ থাকে সব কাজ গুছিয়ে নেওয়া হয়, গ্রোসারি থেকে শুরু করে গ্রোসারি, লন্ড্রি, তারপর যা যা দরকার পড়ে ছুটির দিনগুলোতে সব কিছুই জমে থাকে। রান্না বান্না করে রাখা লাগে যাতে অন্য দিনগুলোতে একটু সুবিধা হয়। তো এই তো সব কিছু একসাথে দিয়ে দিলাম, দিয়ে দেখা যায় আমি মেশিনটা এখন অন করে দিব। সব কিছু দিয়ে দিয়েছি সাথে। তো দেখা যায় কাপড় ধুতে ধুতে আবার কীভাবে জানি কাপড় একেবারেই জমে যায় সব সময়, মানে ধোয়া শেষও হয় না তার আগেই দেখা যায় ঝুড়িতে আসলে কাপড় আবার কীভাবে জানি হয়ে যায়। যেহেতু ঠান্ডা আর সাফাত অনেক বেশি ছোট, তো ওর এত বেশি কাপড় জমে মনে হয় যে প্রতিদিনই যেন কাপড় ধুতে দেওয়া লাগে, আর শীতকালে আরও বেশি। তো এরপর আমি ড্রায়ারটা অন করে দিয়ে দিলাম, চলে আসলাম নিচে। এই তো এরই মাঝে তরকারি আমাদের আজকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। আলু দিয়ে মাছের ঝোল দেখতে মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে। আর এই যেই লেফট ওভার বুটের ডালের তরকারিটা ছিল সেটা একটা বক্সে আম্মু নিয়ে নিয়েছে, তাতে করে পরে খেতে সুবিধা হবে। আর রান্না করা আছে ডাল, টমেটো দিয়ে ডাল, যেহেতু শীতকাল। তো বসে পড়লাম আজকে লাঞ্চ করে নেওয়ার জন্য সবাই একসাথে। এই তো ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে ঝোল রান্না করা হয়েছে, সেটা দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে। তো আমি কলাগুলি আসলে একেবারেই গলে মোমের মতো হয়ে গিয়েছে, খুবই সুন্দর হয়েছে। অনেক সময় দেখা যায় এখানকার কলাগুলি এত বেশি গলতে চায় না, একটু শক্ত শক্ত থাকে, বা আমাদের দেশেও দেখা যায় কলাগুলি একটু সিদ্ধ করে নেওয়া লাগে। বাট আজকের কলাগুলো আসলে একেবারেই সুন্দর করে মোমের মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি আগে থেকে কিন্তু সিদ্ধ করে নেই। আর তরকারিটা মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছে। এটা আসলে আমাদের চাঁদপুরের খুবই পছন্দের একটা খাবার, বিশেষ করে আমার নানা বাড়িতে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের তরকারি। কাঁচা কলা আসলে আমার নানু বাড়িতে আসলে আর কোনোভাবেই খায় না ইলিশ মাছ ছাড়া। তো খুবই ভালো হয়েছে। আর ছিল টমেটো দিয়ে ডাল। তো এই তো আসলে আমাদের বাঙালিদের ডাল ছাড়া যেন খাবারটাই ইনকমপ্লিট থেকে যায়।
বিশেষ করে আমাদের ফ্যামিলিতে আমি দেখেছি আমাদের আসলে ডাল বা কিছু একটা তরল জাতীয় কিছু খাবারের শেষে দরকার পড়ে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আমার আব্বার সাথে একটু কিছুক্ষণ খেলার পরে দেখলাম যে ড্রায়ারের কাপড়গুলো আসলে হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এই তো ড্রায়ারের কাপড় এখনো ভাঁজ করিনি, তার আগেই দেখা যাচ্ছে এই যে কাপড় চোপড় হয়ে গেছে আমার আব্বার। তো কাপড়গুলো এক এক করে নামিয়ে নিয়ে ভাঁজ করে নিব। আসলে কাপড়গুলো গরম গরম থাকতে থাকতে ভাঁজ না করলে ভালো হয় না, ভাঁজটা আসলে ক্রিঙ্কলস হয়ে যায়, যেহেতু একসাথে একদম জড়ো হয়ে থাকে কাপড়গুলো ড্রায়ারের মধ্যে, তাই খুব গরম থাকতে থাকতে ভাঁজ করে নিলে সুন্দর হয়, দেখতে মনে হয় যেন আয়রন করে দেওয়া। আমার আব্বার সাথে কথা বলতে বলতে আমার এখান থেকে কাপড়গুলো একেবারে সুন্দর করে ভাঁজ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন যার যেটা সেটা তার ড্রয়ারে রেখে দেওয়ার পালা। তো অনেকেই আসলে চিন্তা করে যে কাপড় সুন্দর করে ভাঁজ করার কি দরকার, এটা তো আসলে ভিতরে থাকবে, কেউ দেখবে না। কিন্তু আমার আম্মু সব সময় বলে যে আসলে গুছানোটা বা সুন্দর করে সাজিয়ে রাখাটা নিজের জন্য, কাউকে দেখানোর জন্য না। আর আমিও সেটা দেখেছি, যখন জিনিসগুলো গুছানো থাকে তখন আসলে অনেক বেশি ভালো লাগে, মনটাও ভালো লাগে আর গুছানোর আগ্রহ জাগে। আর যখন দেখা যায় অনেক মেসি থাকে তখন আর এই গুছানোর আগ্রহটা থাকে না। তো এই তো আমি সব কিছু একবারে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে যার যার ড্রয়ারে যার যার ক্লোজেটে সেগুলো রেখে দিচ্ছি। তো সব কিছু ক্লোজেটের ভিতর বাহির সব জায়গাতেই একেবারে সুন্দর করে সাজানো গোছানো থাকে। তো কাপড় ভাঁজ করাটাও আসলে একটা আর্ট, সুন্দর করে সাজিয়ে রাখা গুছিয়ে রাখা ভালো লাগে, মনটাও ভালো লাগে। যখন কাপড় নেওয়া হয় পরার আগে তখন আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় কাপড়টা দেখলে। আর গুছানো জিনিসটা সবার কাছে অনেক বেশি পছন্দর, আর প্রয়োজনের সময় সেই জিনিসগুলি পাওয়া যায়। তো এই তো আমি সবগুলো জিনিস একবারে ভাঁজ করে গুছিয়ে রেখেছি। তো প্রতিটা ড্রয়ারই একেবারে সুন্দর করে আমার আম্মু গুছিয়ে দিয়েছে আমাদেরকে একেবারে শুরুতেই, তারপর জাস্ট যে যারটা সে সুন্দর করে গুছিয়ে রাখে। আসলে একার পক্ষে কোনো কিছুই ঠিক রাখা সম্ভব না। বাসায় আমরা সবাইকে হেল্প করলে আসলে কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়, বিশেষ করে যারা আমরা বাহিরে থাকি তারা। তো সবাই যেহেতু জব করে এখানে, তো সবাইকে একটু হেল্প করলে আসলে কাজগুলো সহজ হয়ে যায় আর সুন্দরও থাকে সব কিছু। তো আমরা চেষ্টা করি আমি আমার আম্মুকে হেল্প করে নেওয়ার জন্য। আর এই তো আমার ভাই যে ছেলে মানুষ, তারপরেও আমার ভাই সব কিছু একেবারে পরিপাটি করে গুছিয়ে রাখে। তো ছেলেদের কাপড় তো এত বেশি ভাঁজ করার প্রয়োজন হয় না, বেশিরভাগ সময়ই হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখে। তো এই তো সুন্দর করে আমার ভাই ঝুলিয়ে টুলিয়ে রেখেছে। তো সবগুলো কাপড় আমার আস্তে আস্তে ভাঁজ করা হয়ে গিয়েছে। এখানে বাকি রয়ে গিয়েছে সক্সগুলো। তো সক্সগুলো আমি পেয়ার করে সুন্দর করে নট করে নিয়েছি, রেখে দিব। তো ইউএসএতে আসলে সবাইকে সব কাজই করতে হয়। তো এই তো আমি চলে আসলাম
বাসায় যে ময়লা ছিল সেগুলি ময়লা বলতে কিছু কার্টুন ছিল সেগুলো আসলে রিইউজের বক্সে ফেলে দেওয়ার জন্য। তো আমাদের দেশে তো এই কাজগুলোর জন্য আলাদা মানুষ থাকে, বুয়া থাকে, কিন্তু এইখানে আসলে কেউই হেল্প করার মতো নেই, যার যার কাজ শেষই করা লাগে। তো এই তো রিইউজের মধ্যে আমি রেখে দিলাম। আর সন্ধ্যাবেলাটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছে, খুবই সুন্দর। তো এরকম ছোট ছোট কাজ করতে করতে আরও একটি দিন চলে গেল আমাদের। আর ছুটির দিন এভাবেই চলে যায় জীবন থেকে টুকটাক কাজ শেষ করে নেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। কথা হবে আমার জীবনের ডায়েরির নতুন কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফিজ।